এই ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধের মধ্যস্থতা পারমাণবিক শক্তিধর পাকিস্তান করছে গতকাল থেকে শুরু হয়েছে। মানে এতটা অনেক টাইম নিয়ে ইরান এবং আমেরিকা ইসরায়েলের মধ্যে কখনোই মধ্যস্থতার বৈঠক তো দূরের কথা, কোনো ধরনের বৈঠক হয়নি। কিন্তু এখন ইরান এতটাই চাপে ফেলছে আমেরিকা এবং ইসরায়েলকে, যার কারণে তাদের সাথে বসতে তারা বাধ্য হয়েছে। এবং সেই সুবাদেই গতকালকে প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা মধ্যস্থতা আলোচনা গোলটেবিল বৈঠক হয়েছে এবং আজকেও প্রায় 2-3 ঘন্টা ব্যাপী একটা এরকম গোলটেবিল বৈঠক হবে। এটার মূল কারণ, এবং নিশ্চয়ই আপনারা জানেন যে এটার মূল কারণ বলা হচ্ছে যে ইরান যে ধরনের হামলা চালাচ্ছে, ইসরায়েল এবং আমেরিকা যে ধরনের হামলা চালাচ্ছে, এই হামলার থেকে বের হওয়া এবং ইরানের যে 10টি চুক্তি দিয়েছে, যে 10টি চুক্তির মধ্যে খুব যদি সিরিয়াসলি কয়েকটা মেনশন করতে চাই তাহলে দেখা যাবে মধ্যপ্রাচ্যের মধ্যে যে তেলের যে বাণিজ্য, সেই তেলের বাণিজ্যের উপর একচ্ছত্র অধিকার ইরান অর্জন করতে চায়, সেই লক্ষ্যেই এই বৈঠকটা হয়েছে। এবং আপনারা ইতিমধ্যেই হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জেনে গেছেন যে ইরান স্কুলে 28 ফেব্রুয়ারি যে স্কুলে বোমা হামলা করে প্রায় 150 শিশু, ছোটো ছোটো বাচ্চাদের হত্যা করা হয়েছিল, ইরান যে বিমানটা নিয়ে এসছে সেই স্কুলের নাম অনুসারে তার বিমানের নামকরণ করা হয়েছে। এবং ওই প্রত্যেকটি সিটে ওই স্কুলের একজন করে বাচ্চার প্রতীকী ছবি তারা এনেছে। অর্থাৎ এটা এক ধরনের লেজিটিমেসি তারা ক্রিয়েট করার চেষ্টা করেছে যে তোমরা যে ধরনের অন্যায় ইনজাস্টিসমূলক একটা আমাদের উপর বোমা হামলা করলা, সেই বোমা হামলার প্রতিবাদ স্বরূপ আমরা এই কাজটা করেছি। তো আপনারা জানেন যে ইসরায়েল এবং আমেরিকা ইতিমধ্যেই এতটা চাপে পড়েছে যে ইসরায়েলের সেনাবাহিনী ইরানের হাতে আটক আছে এবং সেই সেনাবাহিনীকে উদ্ধার করার জন্য বিভিন্ন তরফ থেকে কথা বলা হচ্ছে। এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়াতে ডিক্লার দিয়েছে, মিডিয়াতে বলেছে যে কোনোভাবেই তাদের এতগুলো সেনাবাহিনী আটক হয়নি বা তাদের সেনাবাহিনী ইরানের মধ্যে যাওয়ার চেষ্টাও করেনি। কিন্তু ইতিমধ্যেই কিন্তু ইরান প্রায় 1000 খানেক সৈন্যকে আটক করেছে। তারই প্রেক্ষিতে আমেরিকা এখন বলার চেষ্টা করছে আড়ালে আবডালে বিভিন্ন কৌশলে স্ট্র্যাটেজিক্যালি যে আমাদের সৈন্যগুলো ফিরিয়ে দাও। কিন্তু ইরান এই প্রশ্নও তুলেছে যে আপনারা যেহেতু মিডিয়া বা বিভিন্ন পডকাস্টের বিভিন্ন টুইটার সাইটগুলোতে আপনারা বলছেন যে আপনাদের সৈন্য ইরানের মধ্যে আসে নাই, তাহলে এখানে আটক করার প্রশ্ন হবে কিভাবে। অর্থাৎ ইরান যে চাপে ফেলেছে ইসরায়েল এবং আমেরিকায়, এটা একবারেই মানে চিন্তা করার বাইরে। এখন আপনারা এটাও জানেন ট্রাম্প ঘোষণা দিয়েছিল যে এই যুদ্ধের মধ্যে, এই যুদ্ধবিরতির মধ্যস্থতার মধ্যে কোনোভাবেই লেবাননকে আনা যাবে না। কিন্তু লেবানন ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। সেই ক্ষেত্রে ইসরায়েল আরও বাড়তি কথা এডিশনাল যোগ করেছে যে যেভাবেই হোক লেবাননকে এই যুদ্ধবিরতির মধ্যে আনতে হবে। সেই ক্ষেত্রে ইসরায়েল এবং আপনার আমেরিকা যতটা প্রেশারে পড়েছে, এইরকম প্রেশার কোনো যুদ্ধে পড়ে নাই। আপনারা ভিয়েতনাম যুদ্ধের ইতিহাস জানেন, আফগানিস্তানের যুদ্ধের ইতিহাস জানেন। আমি বিশদ লেখা লিখেছি এবং বিশদ ধরনের কথা বলেছি যে এবার আমেরিকা যদি পরাস্ত হয় এবং পরাস্ত হচ্ছে এবং পরাস্ত হয়ে গেছে, তাহলে মধ্যপ্রাচ্য তো শুধু নয়, সারা পৃথিবীর ভিতরে যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো আছে সেই সমস্ত মুসলিম কান্ট্রিগুলো ইরানের এলায়ের মধ্যে আসবে। অর্থাৎ ইরানকে ঘোষিত অঘোষিত পারমাণবিক শক্তিধর হিসেবে ঘোষণা করা হবে। ইতিমধ্যেই ইরান এই কথা বলেছিল যে আমরা যে পারমাণবিক শক্তি অর্জন করার জন্য যে বোমা বা বিভিন্ন ধরনের বিস্ফোরক একত্রিত করা, সেটা করার জন্য যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আমরা চাই। ইতিমধ্যেই তাদের কিন্তু সেই স্বাধীনতার শর্তও কিন্তু এই শর্তগুলোর মধ্যে আরোপ করা হয়েছে। সুতরাং ইরান, আমি বলেছিলাম অনেক দিন আগে 28 ফেব্রুয়ারির আগেও বলেছিলাম যে ইরান যদি এই প্রস্তাবিত বা এনসুইং যুদ্ধে যদি জিতে যায় তাহলে ইরান হবে বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশ। সেই যুদ্ধের মধ্যে ইরানের পার্শ্ববর্তী যে সমস্ত মধ্যপ্রাচ্যের দেশ এবং মুসলিম দেশ অমুসলিম দেশগুলো আছে তারা এই যুদ্ধে শরিক হবে এবং ইরানকে সর্বাত্মকভাবে সমর্থন করবে। আপনারা জানেন যে ইতিমধ্যেই পাকিস্তান কিন্তু ইরানের এলায়ের মধ্যে চলে আসছে, কারণ পাকিস্তান একটা পারমাণবিক শক্তিধর দেশ। সেখানে যদি ইসরায়েল এবং আমেরিকা এই পাকিস্তানের মধ্যস্থতাকে সিরিয়াসভাবে মেনটেন করতে না পারে, সিরিয়াসভাবে না নিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তানও ইরানের পক্ষে হয়ে যুদ্ধটা করবে। এই কারণে একে তো বিস্ফোরার মতো কাজ করছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার ঘাড়ের উপরে, সেই ক্ষেত্রে আবার পাকিস্তান এসে মধ্যস্থতা করার কারণে সেটা আরও বিস্ফোরা হয়ে গেছে। অর্থাৎ
এখন পাকিস্তানের মধ্যস্থতা যদি ইসরায়েল এবং আমেরিকা না মেনে নেয়, তাহলে সেই ক্ষেত্রে পাকিস্তানও কিন্তু ইরানের সাথে যায় একত্রিত হবে, ইরানের সাথে যুদ্ধে যোগ দিবে, সেই ক্ষেত্রে তাদের কিন্তু আরও বুমেরাং হয়ে যাবে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে পশ্চিমা বিশ্ব যে সংস্কৃতির কথা বলে, যে তাদের আধিপত্যবাদ, যে তাদের যে কর্তৃত্ববাদ বজায় রাখার কথা বলে, সেই কর্তৃত্ববাদ কিন্তু একেবারেই নাজুক অবস্থা। ইতিমধ্যে আপনারা জানেন যে এপিস্টিন এর সাথে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীর কিন্তু এক ধরনের দহরম মহরম সম্পর্ক বিভিন্ন ধরনের ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। অর্থাৎ তারা যে সংস্কৃতি, তারা যে গণতন্ত্রের কথা বলে, তারা যে ধর্মীয় উগ্রবাদের কথা বলে, সেই ধর্মীয় উগ্রবাদ এবং সংস্কৃতি অপসংস্কৃতি কিন্তু তাদের মধ্যেই সবচেয়ে বেশি, এটাও কিন্তু পরিস্ফুটিত হয়েছে। সুতরাং আমরা যারা বহির্বিশ্বের বিভিন্ন তৃতীয় বিশ্বের দেশগুলোতে বসবাস করি, তাদের উচিত হবে আমেরিকার নীতি ও পদ্ধতির সাথে আমাদের এলাই করা। যদি এটা করতে পারি তাহলে মুসলিম বিশ্ব তো নয়, শুধুমাত্র প্রত্যেকটি দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে সমস্ত কাজগুলো করা জরুরি, সেই কাজগুলোই 100% ওয়ার্কেবল হবে। অর্থাৎ প্রত্যেক দেশ তাদের নিজস্ব দেশের ভিতরে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সৃজনশীলতা রক্ষা করার জন্য যে সমস্ত কাজগুলো করা দরকার, সেই সমস্ত কাজগুলো করতে পারবে। যদি এটা করতে পারে তাহলে শুধু আমেরিকা নয়, বিশ্বের যে পরাশক্তির দেশগুলো আছে সবগুলো দেশ, ছোটো ছোটো দেশগুলোকে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব দিতে বাধ্য থাকবে।